আমি শেখ হাসিনাকে বড় বোনই মনে করতাম, আর আমার কাছে বড় বোন হলো মা। আর আমি পিতার সন্তান না, আমি মাতার সন্তান। ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, মাপ চাচ্ছি, মাপ করে দিন। 5 আগস্টের পরে আজ অব্দি শেখ হাসিনার সঙ্গে আপনার কি কথোপকথন হয়েছে? অনেকবার কথা হয়েছে। এটা সত্য যে আমি তার সঙ্গে প্রায় 10 মাস কোনো কথা বলি নাই, অনেকবার ফোন করার পরে। আমার স্ত্রী যেদিন মারা যায়, পরদিন আমরা কবর দিয়ে আমি যখন গ্রামের বাড়ির ঘরে বসেছি, এসে আমার বোনেরা ছিলেন, আমার ভাইয়েরা ছিলেন, লতিফ ভাই ছিলেন, সবাই ছিলেন। এই সময় হঠাৎ দেখে একটা ফোন, ধরার আগে লাইনটা কেটে গেছে। মিনিট খানি পরে আবার ফোন। আমার তখন মনে হয়েছে ফোনটা আমার ধরা উচিত। আমি ফোনটা ধরেছি। উনি আমার সঙ্গে যেভাবে কথা বলতেন, পরিপূর্ণভাবেই উনি আমার সঙ্গে কথা বলেছেন। আমার স্ত্রীকে উনি খুব ভালোবাসতেন। আমার স্ত্রী তার চুল আশ্রে দিত, বিলি দিয়ে দিত। আমার স্ত্রীকে খুব ভালোবাসতেন। একজন মানুষ মারা গেলে যেভাবে তার ভাইকে বলা দরকার, সেদিন উনি সেভাবেই বলেছেন। আমার মনেও ভালো। সেদিন কি প্রথম কল দিয়েছিলেন না এর আগেও কল দিয়েছিলেন? এর আগে অনেক কল দিয়েছে, আমি ধরিনি, কিন্তু আমি সেদিন কল ধরেছি। কি কথা হলো সেদিন? ওই যে বললাম, আমার স্ত্রীর মৃত্যুতে তার যা বলা দরকার, আমাকে যা বলা দরকার, ওকে যে দোয়া করা দরকার, তা তিনি পরিপূর্ণভাবে এর পরবর্তী ফোন আলাপগুলো কেমন ছিল? অনেকবার করেছেন, অনেক করেছেন। কি কথা হলো? আমি দর্শকদের উদ্দেশ্যে যতটুকু বলা যায়। দর্শকদের কিছুই বলা যায় না। আমরা যে বলি, কেউ যখন কোনো কথা বলে, তার অনুমতি না নিয়ে যখন বাইরে কথা বলি, এটা যোগ্যতার লক্ষণ নয়। নিশ্চয়ই দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদের আলাপ হয়েছে। উনি অনেকবার বলেছেন, আমরা যেভাবে পারি তোমাকে সাহায্য করব। বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে না, ভুল ত্রুটি আমার অনেক আছে। তুমি তোমার গুণে, তোমার ক্ষমতায়, তোমার অভিজ্ঞতায় তুমি যতটুকু পারো তুমি করো, আমরা তোমাকে সমর্থন করব। তার মধ্যে কোনো দায় মোচন বা অনুশোচনা একটা কথা আপনাকে আমি বলবো, আপনার কাছে মনে হয়েছে যে 77 সালে যখন ইন্দিরা গান্ধীর পতন ঘটে, ইন্দিরা গান্ধীর পতনের পরে বিহারে একটা দাঙ্গা হয়েছিল, বর্ষা হয়েছিল, তখন বন্যা। সেখানে উনি গিয়েছিলেন, গাড়িতে করে যেতে পারেনি, তখন হাতিতে করে গিয়েছিলেন। সেখানে ইন্দিরা গান্ধী প্রথম বলেছিলেন, ভাইও আর বহিনো। আপনি কিন্তু হিন্দিতে বহিনো আর ভাইও পরে আসবে, কিন্তু মহিলা বলেই উনি ভাইও আর বহিনা। গলতি হো গিয়া, মাফি মাংতা হুঁ, মাফ কর দো। দর্শক যদি একটু বাংলায় বলতেন, অনেক দর্শক হিন্দি বুঝেন না। যে আমি নিজেও একটু ভুল হয়ে গেছে, বুঝি না বললেই চলে। ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, মাপ চাচ্ছি, মাপ করে দিন, আর কখনো এমন ভুল হবে না। এই কথাগুলোই শেখ হাসিনা বলেছেন। এই কথাগুলো ইন্দিরা গান্ধী বলেছেন, 77 সালে বলেছিলেন। শেখ হাসিনা কি বললেন? শেখ হাসিনা এই কথাগুলোর কিছুই বলেননি। তার মানে তার মধ্যে কোনো অনুশোচনা আমি বলতে পারবো না, কিন্তু আপনি অনুভব করেছেন কিনা? আমি অনুভব করি, ভাই হিসাবে আমি অনুভব করি যে দেশের মানুষ, আল্লাহ রসুল, বাবা মার পরেই দেশের মানুষ। দেশের মানুষের উপরে রাজনৈতিক কর্মী নেতাদের কেউ নাই, তাই মাপ চাওয়া উচিত, ভুল না করলেও মাপ চাওয়া উচিত। আপনার কাছে কেন মনে হচ্ছে যে 18 মাস বা 2 বছর, অলমোস্ট 2 বছর হয়ে যাচ্ছে, এই ধরনের উদ্যোগ আওয়ামী লীগ বা শেখ হাসিনার পক্ষ থেকে আসছে না? উনি কি এখনো বাংলাদেশের মানুষের যে হৃদয়ের বেদনাটা কি অনুভব করতে পারছেন না? আমি কি করে বলবো? ওটা তো ওনাকে জিজ্ঞেস করা দরকার। আপনি তো আমার অ্যাক্টিভিটিস দিয়ে আপনি আমাকে বিচার করবেন, বিবেচনা করবেন। আমি শেখ হাসিনাকে মায়ের মতো সম্মান করি, যদিও উনি আমার থেকে 4 মাসের ছোট। এই জন্য করি যে আমার বড় বোন মারা গিয়েছিলেন, আমার 3টে সন্তানের মতো ছোট বোন আছে, রহিমা, সুসু, শাহানা। আমাকে বাবার মতো ওরা দেখে। উনি কিন্তু যেহেতু আমার বড় বোন ছিল না, আমি শেখ হাসিনাকে বড় বোনই মনে করতাম, আর আমার কাছে বড় বোন হলো মা। আর আমি পিতার সন্তান না, আমি মাতার সন্তান। আমার যদি কোনো শুভ বুদ্ধি, জ্ঞান, শুভ আচরণ থেকে থাকে, শুভ কর্মকাণ্ড থেকে থাকে, এ সবই মায়ের।
এখানে আর কারো কোনো নেই। সেই জন্য আমি মেয়েদেরকে সবচেয়ে বেশি পছন্দ করি, ভালোবাসি। আপনার এত অবহেলা রাষ্ট্র নিয়ে করা যায় না, এত অবহেলা স্বাস্থ্য নিয়ে করা যায় না, এত অবহেলা করে গ্রামীণ ব্যাংকের একজন মহিলাকে স্বাস্থ্যের মন্ত্রী বানানো যায় না। আমি তারেক রহমানকে সাধুবাদ জানাবো, এবং তার জন্য চ্যালেঞ্জ এটা, তার নিচের লেভেলের কর্মীদেরকে নিয়ন্ত্রণে রাখা, এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। এবং এরকম হয়, এবং এটা যদি উনি নিয়ন্ত্রণ করতে পারেন, তিনি নেপোলিয়নের চাইতেও সফল মানুষ হবেন, এতে আমার কোনো সন্দেহ নেই। এখানে আমি একটা কথা বলতে চাই, এর আগে অনেকবার মঞ্জু বলেছে, মঞ্জু এত সুন্দর আলোচনা করতে পারে এটা আমার ধারণাই ছিল না। এখানে একটা কথা হলো, মাত্র 18-19 মাস ছিলেন অধ্যাপক ইউনূস ক্ষমতায়, তার সারা জীবনের সবকিছু এই 18-19 মাসে ধ্বংস হয়ে গেছে। নোবেল বিজয় বা নোবেল পুরস্কার অধ্যাপক ইউনূস কিন্তু একা পাননি, তার গ্রামীণ ব্যাংক পেয়েছে। যতদিন ক্ষমতায় ছিলেন, একদিনের জন্য গ্রামীণ ব্যাংকও যে তার ভাগিদার, এটা কিন্তু উনি স্বীকার করেননি, বলেনও নাই। তার বিচার হবে, মরার পরেও বিচার হতে পারে, মরণোত্তর বিচার, যে তিনি বাঙালি জাতির হৃদয় খান খান করে দিয়েছেন, টুকরো টুকরো করেছেন। 32-এর বাড়ি ভেঙেছেন। ও বাড়ি হাসিনারও ছিল না, ও বাড়ি বঙ্গবন্ধুরও ছিল না, ও বাড়ি স্বাধীনতার, ও বাড়ি বাংলাদেশের অনুভূতির বাড়ি। সেটাকে ভাঙা এবং সেই সময় ক্ষমতায় থেকে ভাঙতে দিয়ে অধ্যাপক ইউনূস মোটেই ভালো কাজ করেননি। এর বিচার হবে। চেঙ্গিস খান বাগদাদ ধ্বংস করেছিলেন, তাকে নিয়ে যে আলোচনা হয়, ওর চেয়ে অনেক বেশি আলোচনা ধানমন্ডি 32 নিয়ে হবে। এবং আবার এই 32 বাংলাদেশের শত কোটি মানুষের হৃদয়ে স্থান করে নেবে। সেই জন্যে দায়িত্বে থাকলে শত্রুকেও দেখতে হয়, তার নিরাপত্তা দিতে হয়, তার মান 32 নম্বর মর্যাদা। ভাঙার দিন আপনার হৃদয়ে কেমন ছিল? কি হতে পারে যার মা মারা যায়, বাবা মারা যায়, তার চেয়ে তো আর বেশি কষ্ট কেউ পায় না। আমরা এরকম পেয়েছি, আমরা এটা নিয়ে কোনো কল্পনাও করিনি যে এরকম ভাবে ভাঙা যাবে। হ্যাঁ, প্রথম অবস্থায় আগুন লাগিয়েছিল, দরজা জানলা পুড়েছে, এটা পুড়েছে, ঠিক আছে, এটাকে মানলাম যে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। খারাপ লোকেরও তো ক্ষোভ থাকে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু তার বাড়িটা বুলডোজার নিয়ে যে যখন ভাঙাইছে, তখন সরকারি অনুমতিতেই ভাঙিয়েছেন, এবং এটা হা করে তাকিয়ে থেকে যারা দেখেছেন তাদেরও এক সময় কিন্তু জবাব দিতে হবে। আমি সেনাবাহিনীকে ভীষণ পছন্দ করি, ভীষণ পছন্দ করি। আমি সেনাবাহিনীতে একেবারে ক্ষুদ্র কর্মী হিসাবে পাকিস্তান আমলে ছিলাম, সেই জন্যে সেনাবাহিনী আমার কাছে খুবই প্রিয়। এবং বাংলাদেশের সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সৃষ্টি, কিন্তু সেই সেনাবাহিনীও হা করে তাকিয়ে থাকলেন, এটা আমার কাছে ভালো মনে হয়নি। সেনাবাহিনীর প্রধান ওয়াকার, যিনি বলেছিলেন আমি দায়িত্ব নিলাম, আমি দেখব, আপনারা আমাকে বিশ্বাস করেন। শেখ হাসিনা যেদিন যান, ওই দিনই খুব সম্ভবত 4টার দিকে উনি এই কথাটা বলেছিলেন। তাহলে উনি যদি দায়িত্ব নিয়ে থাকেন, এখনো কিন্তু বেড়াকা যায়নি সেনাবাহিনী, তাহলে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার দায়িত্ব কিন্তু সেনাবাহিনীর ঘাড়েও পড়বে, সেনাবাহিনীর প্রধানের ঘাড়েও পড়বে। বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে আমি একসময় গারো পাহাড়ে ছিলাম, শেরপুর, আমি অনেক সময় চলাফেরা করেছি। সেখানে তার বাবার বাড়ি, দাদার বাড়ি, খুব ভালো মানুষ হিসেবে তারা শেরপুরে পরিচিত। কিন্তু এই ঘটনাটা কিভাবে ঘটলো, আমি কিন্তু এর কোনো ব্যাখ্যা খুঁজে পাই না। সেই জন্য বলছি যে 500-র মতো মারা গেছে। গত রবিবারে এসেছিলাম আমি, ওটা কি জনকণ্ঠ না? না, কালের কণ্ঠে বোধহয় আসছে। কালের কণ্ঠে, ওদের টিভিতে এসেছিলাম।
সেদিন বলেছিল 360 জন পর্যন্ত মারা গেছে। আর যদি 500 জন হয়ে থাকে, কাছাকাছি হয়তো। যদি হয়ে থাকে, তাহলে অধ্যাপক ইউনূসের 500 বার ফাঁসি দিলেও ন্যায্য বিচার হবে না, কিছু বিচার বাকি থেকে যাবে। এত অবহেলা রাষ্ট্র নিয়ে করা যায় না, এত অবহেলা স্বাস্থ্য নিয়ে করা যায় না, এত অবহেলা করে গ্রামীণ ব্যাংকের একজন মহিলাকে স্বাস্থ্যের মন্ত্রী বানানো যায় না। সেই জন্য বলছি যে ওনার উত্থান হয়েছিল আমাদের টাঙ্গাইলের আকুট্টাকুর পাড়া থেকে, গ্রামীণ ব্যাংকের জন্ম। একসময় বলেছিলেন যে উনি অনেক ভালো কাজ করেছেন, কিন্তু আমি নিজেও ইদানিং লক্ষ্য করছি, দেখছি গ্রামীণ ব্যাংকের অনেক সদস্য ঋণের সুদ দিতে না পারায় আত্মহত্যা করছে। এটা ভালো কাজ না, এবং আগামী ভবিষ্যতে গ্রামীণ ব্যাংকের উপর কি ঝড় উঠবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানে, আমি জানি না।